never wished on hope, didn't need a telescope to see where I am going. আসসালামু আলাইকুম, আমি ফারুক। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব অধ্যায়ের চুম্বক বল, লরেন্জ বল এবং হল ভোল্টেজ নিয়ে। চুম্বক বল কি? চৌম্বক ক্ষেত্রে একটি চার্জকে যদি আমি গতিশীল করি, ওই গতিশীল চার্জ যেই দিকে গতিশীল হবে সেই দিকের সাথে, তার বেগের দিকের সাথে সমকোণে সেই চার্জটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি বল অনুভব করবে। এখানে আমি দেখাচ্ছি বাঁ হস্ত নিয়ম। বাঁ হস্ত নিয়মটা কি? যদি আমার বাঁ হাতের তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকে আমি রাখি এবং মধ্যমাকে যদি চার্জ যেদিকে বেগপ্রাপ্ত হয়েছে সেই দিকে রাখি, এবং তাহলে এই গতিশীল চার্জটি, বেগপ্রাপ্ত চার্জটি বৃদ্ধাঙ্গুলি বরাবর বল অনুভব করবে। দ্যাট মিনস হচ্ছে, আমি যদি একটা চার্জকে চৌম্বক ক্ষেত্রে সাথে সমকোণে নিক্ষেপ করি, তাহলে চার্জটি সব থেকে বেশি বল অনুভব করে এই ধরনের বক্র পথ অনুসরণ করবে। আবার কোণের মান যদি আমি কমাতে থাকি, একই দিকে হয়ে যায়, তাহলে সে কোনো বলই অনুভব করবে না। একই রকমভাবে দেখা গেছে, যদি কোণের মান 180 ডিগ্রি হয়, তাহলেও চার্জটি কোনো বল অনুভব করে না। তাহলে আমরা কয়েকটি সিদ্ধান্তে আসতে পারি। এই চৌম্বক বলের মান আধানের সমানুপাতিক, আধানের বেগের সমানুপাতিক, এবং আধানের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণের সাইন থেটার সমানুপাতিক। এটার মানে হচ্ছে, যদি আধানটি চৌম্বক ক্ষেত্রের দিকে গতিশীল হয়, তাহলে সে কোনো বল অনুভব করে না। 180 ডিগ্রি কোণে গেলেও কোনো বল অনুভব করে না। কিন্তু যদি সমকোণে বা 0 ডিগ্রি ছাড়া এবং 90 ডিগ্রির ভেতর যে কোনো কোণে যদি আমি তাকে নিক্ষেপ করি চৌম্বক ক্ষেত্রে, সে বেগের সমকোণে একটি বল অনুভব করবে। এই বলটির নাম হচ্ছে লরেন্স চৌম্বক বল। চৌম্বক ক্ষেত্র যদি আমার বোর্ডের ভেতরের দিকে আমি নির্দেশ করি, তাহলে আমি ক্রস দিয়ে নির্দেশ করব। এই ক্রস দ্বারা বুঝাচ্ছি আমি যে চৌম্বক ক্ষেত্র সরাসরি সমকোণে আমার বোর্ডকে ভেদ করে গেছে। তো এই সমকোণে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি যদি কোনো চার্জ প্রবেশ করাই, যেমন এই পজিটিভ চার্জটাকে যদি আমি প্রবেশ করাই, তাহলে আমি দেখতে পাবো সেটি বৃত্তাকারে ঘুরছে। তো বৃত্তাকারে ঘোরার জন্য কেন্দ্রমুখী বলের প্রয়োজন। এক্ষেত্রে চৌম্বক বল, এই চৌম্বক বলটি চার্জটিকে কেন্দ্রমুখী বল প্রদান করবে। শুধু তাই নয়, যদি আমি সমকোণে প্রবেশ না করিয়ে, চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে প্রবেশ না করিয়ে যদি ভিন্ন কোণে 0 থেকে 90 ডিগ্রির ভেতরে যে কোনো কোণে যদি আমি প্রবেশ করাই, তাহলে চার্জটি বৃত্তাকারে ঘুরবে এবং সে সামনের দিকে যেতে থাকবে সর্পিলাকার, সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে। তো এটা একটা হ্যালিক্স হবে। এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। একটি চার্জের উপর যদি একই সময়ে যদি দুটি বল কাজ করে, চৌম্বক বলও কাজ করে, তড়িৎ বলও কাজ করে, তখন এদের লব্ধি বলকে আমরা বলবো লরেন্জ। চুম্বক বল মহাকর্ষীয় বল ও তাড়িৎ বল থেকে সামান্য আলাদা। চুম্বক বল তাড়িৎ বল ও মহাকর্ষীয় বল থেকে একটু ভিন্ন রকম। এক নম্বর হচ্ছে, তাড়িৎ বল ক্রিয়া করে হচ্ছে তড়িৎ আধানের উপর, মহাকর্ষীয় বল ক্রিয়া করে মহাকর্ষীয় আধান বা ভরের উপর। কিন্তু চুম্বক বল ক্রিয়া করার জন্য চুম্বক আধান নামে কোনো আধান নেই, এটি তড়িৎ আধানের উপর ক্রিয়া করে। 2 নম্বর হচ্ছে, চুম্বক বল অন্য দুটি বলের মতো ক্ষেত্রের অভিমুখে ক্রিয়া করে না। যেমন গ্র্যাভিটি সবসময় তার ক্ষেত্রের অভিমুখে ক্রিয়া করে, যেদিকে গ্র্যাভিটি আমরা সেই দিকেই বল অনুভব করব। তাড়িৎ বলও ক্ষেত্রের অভিমুখে চার্জকে বল প্রয়োগ করে, কিন্তু চুম্বক বল চৌম্বক ক্ষেত্র এবং চার্জটি যেদিকে গতিশীল হচ্ছে তার সাথে সমকোণে বল প্রয়োগ করে। 3 নম্বর হচ্ছে, চার্জটি কোন দিকে গতিশীল হচ্ছে তার উপর তাড়িৎ বল ও মহাকর্ষ বল নির্ভর করে না, কিন্তু চুম্বক বল চার্জটি কোন দিকে গতিশীল হচ্ছে তার উপর নির্ভর করে। 4 নম্বর হচ্ছে, চুম্বক বল স্থির চার্জের উপর ক্রিয়া করে না, শুধুমাত্র গতিশীল চার্জের উপর চুম্বক বল ক্রিয়া করে। অপরপক্ষে তাড়িৎ বল ও মহাকর্ষ বল বস্তু স্থির থাকুক, চার্জ স্থির থাকুক বা গতিশীল থাকুক, সেটার উপর নির্ভর করে না, সেই বলগুলো ক্রিয়া করবে।
এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হল ভোল্টেজ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 1879 সালে ইলেকট্রন আবিষ্কারের পূর্বেই বিজ্ঞানী হল লক্ষ্য করেন যে আধান প্রবাহ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। তো তিনি একটি ধাতব পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে স্থাপন করে এই ধাতব পরিবাহীর দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ করে দেখতে পেলেন যে প্রস্থ বরাবর একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। আমি আরও একবার বলবো, বিজ্ঞানী হল চৌম্বক ক্ষেত্রের সাথে কোনো ধাতব তড়িৎবাহী পরিবাহীকে লম্বভাবে স্থাপন করে তার দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ করে দেখলেন যে প্রস্থ বরাবর একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। এই ঘটনাকে হল প্রভাব এবং এই ভোল্টেজকে হল ভোল্টেজ বলে। তো পাতের কোন প্রান্তে কোন আদান বাহক জমা হবে সেটা কিন্তু আমরা হল ভোল্টেজ দ্বারা নির্ণয় করতে পারি। মনে করি চিত্রে এই চার্জটি একটি পজিটিভ আদান বাহক বা পজিটিভ চার্জ, তাহলে ফ্লেমিংয়ের বাহস্থ নিয়ম অনুযায়ী চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের উপর বেগের দিকের সাথে সমকোণে বল ক্রিয়া করবে, তার মানে পজিটিভ চার্জ এসে বল অনুভব করে। এক্ষেত্রে পজিটিভ চার্জটি কোন দিকে বল অনুভব করবে? পাতের উপরের অংশে এসে জমা হবে। তো মনে করি এখানে পজিটিভ চার্জ জমা হয়ে গেল। উপরের প্রান্তে যখন পজিটিভ চার্জ জমা হবে, নিচের প্রান্তে নেগেটিভ চার্জ জমা হতে দেখা যাবে। এই ধনাত্মক চার্জগুলো যেই মাত্র উপরে জমা হওয়া শুরু করবে, নিচের প্রান্তে ঋণাত্মক চার্জগুলো জমা হওয়া শুরু করবে এবং একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। তো এই বিভব পার্থক্য থেকে আমরা কিন্তু চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারি। আমরা যদি দেখি যে ওপরের প্রান্তের বিভব নিচের প্রান্তের বিভবের চেয়ে বেশি হয়, তাহলে উপরের আধানগুলো পজিটিভ আধান বা ধনাত্মক চার্জ বাহক, আর যদি ওপরের চেয়ে নিচের প্রান্তের বিভব বেশি হয় তাহলে নিচের চার্জগুলো ধনাত্মক আধান বাহক হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে পজিটিভ চার্জ জমা হতে থাকবে এবং নিচে নেগেটিভ চার্জ জমা হতে থাকবে। উপরে হবে উচ্চ বিভব, নিচে হবে নিম্ন বিভব। এখন যদি নতুন করে কোনো পজিটিভ চার্জ আসতে চায়, তাহলে এই চার্জটি দেখবে যে এইখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে? আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্রটা নিচের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তো এই পজিটিভ চার্জটা তড়িৎ ক্ষেত্র বরাবর যেতে চাইবে, কিন্তু চৌম্বক ক্ষেত্র তাকে একটা বল দিচ্ছে, সেটি কোন দিকে? ওপরের দিকে। তো এমন একটা সময় আসবে যখন চৌম্বক ক্ষেত্র যেই পরিমাণ বল উপরের দিকে দিচ্ছে, সেই পরিমাণ বল তড়িৎ ক্ষেত্র তাকে নিচের দিকে দিচ্ছে। তো সাম্যাবস্থায় আমরা লিখতে পারি চৌম্বক বল ইকুয়াল টু তাড়িৎ বল। চৌম্বক বল আমরা জানি QVV sin থিটা। এখানে সমকোণে প্রবাহিত হচ্ছে, বি এবং ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তো sin 90 হচ্ছে 1। আর আমরা তড়িৎ বল সমান জানি হচ্ছে QE। আবার ভোল্টেজ ইকুয়াল টু জানি হচ্ছে প্রাবল্য ইন্টু দূরত্ব। তো এখান থেকে আমি এইখানে ভি এর মান F ইকুয়াল টু হচ্ছে QE, আবার ভোল্টেজ হচ্ছে প্রাবল্য ইন্টু দূরত্ব। তো এই দুটো সমীকরণ এখানে ব্যবহার করে আমি দেখতে পাবো FE এর মান আসবে Q ইকুয়াল টু VH/D। সমীকরণটি সমাধান করলে আমরা পাবো VH ইকুয়াল টু BVD। প্রস্থের দুই পাশের ভোল্টেজ, B হচ্ছে চৌম্বক ক্ষেত্র, V হচ্ছে তাড়ন বেগ। তড়িৎ বলের প্রভাবে তারের মধ্য দিয়ে যে বেগে ইলেকট্রনগুলো, যে গড় বেগে ইলেকট্রনগুলো গতিশীল হয় সেই বেগটি। তারপর হচ্ছে ডি হচ্ছে প্রস্থ। তাড়ন বেগের মান আমরা কোনো ক্ষুদ্র তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন থেকে নির্ণয় করতে পারি। তো আমরা জানি তড়িৎ পরিবহনের পরিমাণ হচ্ছে I ইকুয়াল টু Q/T। তো কিউ হচ্ছে মোট আধানের পরিমাণ। আমি ধরে নিচ্ছি যে এই ক্ষুদ্র তারটির দৈর্ঘ্য হচ্ছে L এবং ক্ষেত্রফল হচ্ছে A। তো টোটাল আয়তন হবে AL। এই তারের মধ্যে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের পরিমাণ হচ্ছে N। তো টোটাল ইলেকট্রনের পরিমাণ হচ্ছে NaL। আধান বাহকের পরিমাণের সংখ্যা হচ্ছে মোট NaL। টোটাল আধান বাহকের পরিমাণ NaLe। টোটাল আধান বাহকের পরিমাণ যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আসবে ln/t।
টি হচ্ছে কি যে চার্জগুলো এই এক্স প্রান্তে আসতে শুরু থেকে এক্স প্রান্তে আসতে একটা সময় নিবে। তো আমরা জানি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যাবে। এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করলে আমরা পাবো ইভান ইভিএন, ই হচ্ছে আধান বাহকের চার্জ, ভি হচ্ছে তাড়ন বেগ, এ হচ্ছে ক্ষেত্রফল, এন হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। পুরো সমীকরণটি এখানে বসিয়ে দিলে আমি পাবো হচ্ছে BI ডিভাইড বাই NTE। তো আমরা এখান থেকে এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে হল ভোল্টেজ একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যার ব্যস্তানুপাতিক। তো একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা পরীক্ষায় যদি আমাকে নির্ণয় করতে দেয়, আমি BI ডিভাইড বাই TeVH সমীকরণ থেকে নির্ণয় করতে পারবো। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ম্যাথ অ্যান্ড ফিজিক্স ক্লাসরুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে।